গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী সেই রাতে। রচনা সুদীপ দে, অভিনয়ে নীলা সুজাতা চ্যাটার্জি, মা সংঘমিত্রা চক্রবর্তী, জবা প্রত্যুষা দত্ত, রিসেপশনিস্ট সুজাতা দত্ত, ধীমান অরিন্দম দত্ত, শব্দ সংযোজনা এবং সম্পাদনা অরিন্দম দত্ত। সব কথা সবাই সহজে মেনে নেবে না, এই সহজ কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। নিজের চোখে দেখা বা নিজের অনুভূতি দিয়ে উপলব্ধি করা ঘটনার কথা শোনালে কেউ অবিশ্বাস করে, কারো শহুরে বুদ্ধি হেসে উড়িয়ে দেয়। কেউ মুখে কিছু না বললেও মনে মনে ভাবে মাথাটা বুঝি গেছে। তাদের মুখে ফুটে ওঠা সহানুভূতির চিহ্ন দেখে সব বুঝতে পারি। স্কুলে পড়ি তখন কাকার ক্যান্সার ধরা পড়ল। জ্ঞান হয়ে অবধি কাকাই আমার হিরো। যখনই আসতো আমাদের বাড়িতে, মজার মজার গল্পে অন্য লোককে নকল করে নানান অঙ্গভঙ্গি করে বাড়ি মাতিয়ে রেখে দিত। কাকার সঙ্গে মায়ের সম্পর্ক ছিল পিঠোপিঠি ভাই বোনের মতো। ক্যান্সার কি সেটা বোঝার মতো বয়স অবশ্যই হয়েছে তখন, তবু মন মানতে চাইনি। বারবার নিজেকে বলেছি, মাত্র 40 বছর বয়স যার, এত যার জীবনী শক্তি, সে নিশ্চয়ই লড়াইটা জিতে ফিরবে। কাকা হাসপাতালে এক বিকেলে দেখতে যাব বলে তৈরি হচ্ছি। পাশের ঘরে তৈরি হচ্ছে পিসি। বন্ধ দরজার ওপার থেকে কাকা আমার নাম ধরে ডাকলেন, নীলা, নীলা। স্পষ্ট শুনতে পেলাম। তড়িঘড়ি দরজা খুলে দেখি কেউ তো নেই। প্রায় একই সময়ে ঘর থেকে বেরিয়ে এলো পিসি, চোখে মুখে আশঙ্কা আর বিস্ময়ের ছায়া। দিলীপ ডাকলো। কাকার নাম ছিল দিলীপ। বুঝলাম পিসি ঠিকই শুনেছে, তবু বলি, ও তোমার মনের ভুল। আর হাসপাতালে পা রেখেই শুনেছিলাম কাকা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। আমাদের যখন ডেকেছিলেন ঠিক তখনই। অনেককে বলেছিলাম ঘটনাটা, স্বভাবতই বিপরীত দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল। আমার এক সাইকোলজিস্ট বন্ধু বলেছিলেন, কাকা তোমার কাছের মানুষ ছিলেন, ওকে নিয়ে তুমি অবসেসড ছিলে। ওনার অসুখ ধরা পড়ার পর থেকে তোমার অবচেতন মনে তিনি ছিলেন সবসময়, তাই ওই রকম অনুভূতি হয়েছিল। হয়তোবা তাই। তাহলে একই সময়ে পিসি কেমন করে তার গলা শুনল? এর জবাব, পিসিরও মন প্রাণ অধিকার করেছিলেন তার ভাই, আর দুজনে একই সময় ডাক শোনাটা একেবারেই কাকতালীয়। অন্তত বিজ্ঞান সেভাবেই ব্যাখ্যা করবে। তবে মৃত্যুর মুহূর্তে ডেকে যাওয়া, তার কি ব্যাখ্যা দেবে? বন্ধুর মুখ দেখে বুঝেছিলাম চেতন আর অবচেতনের মাঝখানের এই স্তরে বিজ্ঞান আজও পৌঁছতে পারেনি। আরেকবার কাকাকে দেখেছিলাম। মা যেদিন সকালে চলে গেলেন, তার আগের দিন ভোর রাতে স্বপ্নের মধ্যে দেখেছিলাম একটা কুয়াশা ঘেরা পথ ধরে পাশাপাশি হেঁটে চলেছে মা আর কাকা। একবার পেছন ফিরে আমাকে দেখে কাকা বলে গেলেন, নিয়ে যাচ্ছি। ধর্মর করে উঠে বসলাম। তখনই মাথার কাছে রাখা টেলিফোন বেজে উঠল ঝনঝনিয়ে। ওপার থেকে রিসেপশনিস্ট বলল, মিসেস মঞ্জু সেনের বাড়ির লোক বলছেন? ওনার অবস্থা ক্রিটিক্যাল, এখনই চলে আসুন। ফোনে ওরা দুঃসংবাদটা দিতে চায়নি। পরে বুঝেছিলাম মায়ের চলে যাওয়ার আর আমার স্বপ্ন দেখার সময় প্রায় এক। আমার বিয়েটা মা দেখে যেতে পারেনি। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল আমার। আমাদের বাড়ি ছিল যৌথ পরিবার। বাবা কর্মসূত্রে কলকাতায় চলে আসার পর থেকে আমরা হয়ে গেলাম একক পরিবার। পরিভাষায় যাকে বলে ককাস ফ্যামিলি। মা চেয়েছিল তার মতো আমারও বিয়ে হোক কোনো অভিজাত যৌথ পরিবারে। আমার বোনটা তখন যে ছোট পরিবার সুখী পরিবারে অভ্যস্ত হয়ে উঠেছে, তা মা যেন বুঝেও বুঝতে চায়নি। খালি বলতো, একা না বোকা, সবার মধ্যে থাকলে দেখবি জীবনটা অনেক সহজ হয়ে যায়। বাবার এ বিষয়ে আলাদা মত ছিল না। মায়ের মত তার কাছে আদেশের সমান। তাই আমার জন্য পাত্র নির্বাচনের এক
এবং একমাত্র শর্ত ছিল তাকে যৌথ পরিবারের সন্তান হতে হবে। অবশেষে মা চলে যাওয়ার বছর 5 পর এক শুভ দিনে আমার সঙ্গে ধীমানের বিয়ে হলো ধুমধাম করে। আমি তখন রাজাবাজার সায়েন্স কলেজে স্নাতকোত্তর ছাত্রী, বিষয় মাইক্রোবায়োলজি। দক্ষিণ কলকাতার এক অভিজাত পাড়ায় আমার শ্বশুর বাড়ি। সেখান থেকে নিত্যি যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। বিয়ের পর প্রথম সুখের দিনগুলো কেটে যেতে মাসখানেকের বেশি লাগলো না। তখন বাড়ির সঙ্গে আমার নতুন আস্তানার ফারাকগুলো বড় বেশি করে চোখে পড়ল। কলেজ থেকে বাড়ি ফিরিয়ে দেখতাম মা জলখাবার বানিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আর এখন আমাকে ফিরে এসে 2 জায়ের সঙ্গে হাতাখুন্তি ধরতে হয়। বাড়িতে থাকতে সংসারের কুটোনেটে 2টো করতে হয়নি। আর এখন সকাল না হতে একমাথা ঘোমটা টেনে শ্বশুরমশাই আর খুড়শ্বশুরকে চা দিতে হয়। চায়ের কাপ রেখে পেন নাম করতে হয়। প্রথম প্রথম তারা প্রণাম পেয়ে মিষ্টি করে হাসতেন আর বলতেন, থাক মা, রোজ রোজ কেন। মাসখানেক পর থেকে প্রণাম নেওয়ার পর কাগজ থেকে মুখ সরিয়ে একবার দেখতেন শুধু। আমার 2 জা MA পাস। তাদের ডিগ্রিটুকু শ্বশুরবাড়ির স্টেটাস বাড়িয়েছে শুধু, চাকরি করার ইচ্ছে নেই তাদের। তাছাড়া আমার শাশুড়ি আবার ততটা উদার নন। তার কাছে বৌমা চাকরি করা মানে তার বরের অক্ষমতা বাইরে বেরিয়ে পড়া। তবু বছর 2 প্রাণপণ লড়ে গেছি নিজেকে মানিয়ে নিতে। অবশেষে একদিন ধীমানকে আলাদা সংসার পাতার কথা বললাম। সে এমন করে আমার দিকে তাকালো যেন সাপের গর্ত থেকে ডিম বের করে আনতে বলেছি। বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? আলাদা থাকা মানে কি সম্পর্ক চুকিয়ে দিতে বলেছি? যাওয়া আসা তো থাকবেই, আমরা আসবো, ওনারাও আসবেন। আর এসে দেখবেন ফ্ল্যাটে তালা মারা, আমি অফিসে আর তুমি কলেজে। আমার কোনো কথাই কি সিরিয়াসলি নেব না? নেব তো, এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে নেব। পাশ ফিরে শুয়ে পড়ল ধীমান। আমি এখনই ওর কাছে পুরনো হয়ে গেছি। এরপর কতদিন, কত অনুরোধ, কত অভিমান, কত আদর, কোনো কিছুই কাজে এলো না। শেষে একদিন ধৈর্যের বাঁধ ভাঙল। বাপের বাড়ি বেশ কিছুদিন থাকার একটা মোক্ষম সুযোগ পেয়েও গেলাম। বাবার শরীর খারাপ হলো। যদিও আমার বিয়ের পর বাড়ির গ্যারেজে জবা থাকে ওর ছোট মেয়েকে নিয়ে। স্বামী পরিত্যক্তা, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে থাকে লক্ষ্মীকান্তপুর। জবা বাড়ির কাজকর্ম করে, বাবা রান্নাবান্না করে দেয়। তবু তার ভরসায় অসুস্থ বাবাকে রেখে কলকাতার মধ্যেই অন্য কোনো বাড়িতে নিশ্চিন্তে বসে থাকব, এমন মেয়ে আমি নই। চলে এলাম বাবার কাছে। সেই যে এলাম, আর ফিরলাম না। ধীমানের ওপর চাপ তৈরি করার এর থেকে ভালো উপায় আর কি হতে পারত? আমার উচ্চশিক্ষার ইচ্ছের প্রবলতম সমর্থক ছিলেন বাবা। তবু আমার চলে আসাটা ঠিক যেন মেনে নিতে পারছিলেন না। আবার ফিরে যেতে বললে আমি পাছে কষ্ট পাই, তাই মুখ ফুটে কিছু বলতেনও না। হয়তো ভেবেছিলেন ধীমান মানিয়ে নেবে। অবশ্য আমি চলে আসাতে বাবারও একটা মস্ত সুবিধে হলো। চিরকালই দেখেছি তাঁর পায়ের তলায় সর্ষে লাগানো। চাকরি জীবনে কাজের সূত্রে সারা ভারত ঘুরেছেন। কখনো আমি আর মাও তাকে সঙ্গ দিয়েছি, কখনো একাই গেছেন। মা চলে যাওয়ার পর সেই ইচ্ছেটা যেন হারিয়ে গিয়েছিল। তার ওপর আমার বিয়ের পর বাড়ি খালি রেখে নিশ্চিন্তে ঘুরতে যাওয়ার কথা ভাবতেও পারতেন না। এবার বাবা হয়ে উঠলেন বিশ্বভ্রমিক। বাবার বন্ধু নিমাই কাকু, তিনিও বিপত্নিক, সব সফরে বাবার সঙ্গী। আমার জীবন চলতে লাগলো নিজের খাতে। প্রথম দিকে ধীমান ফোন করত। সে ফোনে ঝগড়া ছাড়া অন্য কিছুই হতো না। দুজনেই দুজনের অবস্থানে অনড়। এ বাড়িতে ধীমানের আসার প্রশ্নই ওঠে না। আমি শ্বশুরবাড়ি না গেলে সেই বা কেন তার শ্বশুরের ভিটে মারাবে? এইভাবে একদিকে বাড়তে লাগলো দুজনের জেদ, অন্যদিকে তত আলগা হলো সম্পর্কের বাঁধন। গত 6 মাস ধীমান একটাও ফোন করেনি, আমিও না। ওর এক বন্ধু স্ত্রী মধ্যস্থতা করার চেষ্টা করে হার মেনেছেন। তিনিও আমার শ্বশুরবাড়ির পাড়ার বাসিন্দা। তার কাছেই শুনলাম ওদের বাড়িতে বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে।
মাঝে দুটো বছর গড়িয়ে গেছে। এবার বাবা নিমাই কাকুর সঙ্গে চলে গেছেন দক্ষিণ আফ্রিকা সফরে। বাড়িতে আমি একা। আমি এখন স্বাধীন জীবনে অভ্যস্ত। হাত পা ছড়িয়ে থাকার সুখ ফিরে পেয়েছি, যেমনটা ছিলাম বিয়ের আগে। জবার ওপর বাকি সংসার ফেলে ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছি। পরীক্ষা শেষ, বাবার ফিরতে এখনো 4 দিন। এই অখণ্ড অবসরে বাবার নিজের হাতে গড়া লাইব্রেরি ঘরটা দখল করেছি। দিনের অনেকটা সময় এখানেই কাটছে। মাঝে মাঝে টিভি দেখতে উঠি। আজ টিভিতে ঝড়ের পূর্বাভাস শোনাচ্ছে। মহিলা সঞ্চালকের বলার ধরন দেখলে ঝড় আর প্রলয়ের মধ্যে ফারাক করা মুশকিল। তখনই হাজির হলো জবা। দিদি, বড় মেয়ের বাচ্চা হবে। সবকিছু ভালোই ভালোই মিটে গেলে কালকেই ফিরে আসবো। যাবেই যখন, দেরি করো না। ঝড় হবে বলছে টিভিতে। এই তোমার রান্না বান্না গোছ করে দিয়েই বেরিয়ে পড়বো। দরকার নেই, একদিন হোটেল থেকে আনিয়ে নেব। তুমি আকাশ পরিষ্কার থাকতে থাকতে রওনা দাও। জবা বেরিয়ে পড়েছে। যাওয়ার আগে পই পই করে রাতে শোয়ার আগে তালা চাবি মারার কথা বলে গেল। ফ্রিজ খুলে দেখলাম যা গুছিয়ে রেখে গেছে তাতে আমার 2 দিন হোটেলের ভরসায় না থাকলেও চলবে। এইটুকুই তো চাই, কেউ আমার জন্য ভাবে। এটুকু অনুভব করতে পারলেই মনটা ভালো লাগায় ভরে ওঠে। প্রযুক্তির উন্নতি হয়ে আজকাল আবহাওয়া অফিস ঠিকঠাক বলে। ঘড়ি ধরে দুপুর 2টো নাগাদ ঝড় শুরু হলো। প্রকৃতির এই এলোমেলো উথাল পাথাল পাগলামি উপভোগ করার জন্য লাইব্রেরি ঘরের বারান্দায় গিয়েছিলাম। মুহূর্তের মধ্যে নাকে মুখে প্রচুর ধুলো ঢুকিয়ে তিনি যেন আনন্দের রাজেশ খান্না স্টাইলে বলে দিলেন, বাবু মশাই, এত ভালোবাসা ভালো নয়। অগত্যা দরজা জানলা ঠেসে বন্ধ করে লাইব্রেরিতে বাবার চেয়ারটায় বসে একটা বই পড়তে শুরু করলাম। পড়ব কি, হাজার হোক বাঙালি তো। আলসেমি ভরা দুপুরে ভাত ঘুম দিতে যে ভালোবাসে না সে বাঙালিই নয়। ঝড়ের তীক্ষ্ণ বাঁশি আর কাঁচের জানলায় বৃষ্টিদানার ডুগি তবলার যুগলবন্দি শুনতে শুনতে টেবিলে মাথা রেখে নেতিয়ে পড়লাম। ঘুম ভাঙল যখন, চারদিকে পিচ ঢালা অন্ধকার। কে বলবে বিকেল 5টা? অন্যদিন এ সময় সূর্য ডুবি ডুবি করে। আজ দুপুর থেকে তিনি বিশ্রামে। আর মোড়া ভেঙে চায়ের জল বসিয়ে আরেকবার বারান্দায় উঁকে দিলাম। ঝড়ের বেগ একটু কমেছে, বৃষ্টির দাপট বাড়ছে। বারান্দা ঢেকে গেছে চারদিক থেকে উড়ে আসা গাছের পাতায়। ছাতা মাথায় নিচে গিয়ে বাইরে লোহার গেটে তালা মেরে দিয়ে এলাম। আজ আর কেউ আসবে না। কার লেখায় যেন পড়েছিলাম, চা চানাচুর পাঁপড় ভাজা, বর্ষায় 3 মজা। সেই মজা নিতে নিতে ফোনে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ঝালাতে শুরু করলাম। সামনে টিভি চলছে, মিউট করে চালিয়ে রেখেছি। উত্তর থেকে দক্ষিণ বেহাল কলকাতার জলছবি বোঝার জন্য সঞ্চালকের কিন্তু তবু দিয়ে জড়ানো বাক্যবন্ধ শোনার দরকার পড়ে না। দেখতে দেখতে রাত 8টা বাজল। নিচে গেটে কে যেন ঠেলা মারছে। কলেজের বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তখনই ফোনটা ছেড়ে দিয়ে দোতলা বারান্দায় এসে কাউকে দেখতে পেলাম না। বসার ঘরে সবে পা রেখেছি, আবার গেট ঠেলার আওয়াজ। এবার বেশ জোরে, কেউ যেন ভেঙে ঢুকতে চাইছে। এবারও কাউকে দেখতে পেলাম না। ভাবলাম মাঝে মাঝে দমকা হাওয়ার দাপটে গেট নড়ছে, যদিও সেটা হওয়ার কথা নয়। গেট বন্ধ করার সময় দুপাশে ছিটকিনি নামিয়ে ভালোভাবেই আটকেছি। হাওয়ার দাপটে আলগা হয়ে গেল কি? দোতলার বারান্দা থেকে টর্চের আলো মেরে তেমন কিছু বুঝলাম না। ফিরে এলাম বসার ঘরে। না, আর কোনো সাড়া শব্দ নেই। আধ ঘন্টাও পায়ের ওপর পা তুলে টিভি দেখতে পারলাম না। ঝুপ করে চারদিক অন্ধকার হয়ে গেল। এ আমাদের অতি সতর্ক বিদ্যুৎ দপ্তরের বদান্যতা। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটার জন্য প্রস্তুত ছিলাম না। আজকাল লোডশেডিং ব্যাপারটা হয় না বললেই চলে। ছোটবেলায় বাড়িতে মোমবাতি মজুদ থাকতো, এখন আমি পাই কোথায়?
শেষে রাতে বই পড়ার জন্য যে ব্যাটারি আলো জ্বালাই সেটা জেলে পূর্ণেন্দু পত্রের লেখা ছড়ায় মোড়া কলকাতা বইটা পড়তে শুরু করলাম। আমার প্রিয় বই। নিজেকে শুনিয়ে পড়তে থাকি। বনমালী সরকারের বাড়ি, গোবিন্দ মিত্রের ছড়ি, জগৎ শেঠের কড়ি, উমিচাঁদের দাড়ি, এছাড়ার আরও অনেক রকম ফের আছে। কোনোটাতে গোবিন্দ মিত্রের জায়গায় নন্দরাম। আবার আওয়াজ হলো। এবার আর গেটে নয়, গেট পার করে সদর দরজায়। একবার, দুবার গেট টপকে কেউ ভেতরে ঢুকে পড়েছে। যেই হোক, সে ভালো কেউ নয়। আমি কান খাড়া করে বসে আছি। না, আর তো আওয়াজ নেই। আবার বইয়ের পাতায় চোখ রাখলাম বটে, কিন্তু মনের মধ্যে কোথাও যেন অস্বস্তি খোঁচা মেরে চলেছে। বেশিক্ষণ কাটতে পেল না, আবার আওয়াজ হলো। এবার আগের থেকে অনেক জোরে। কেউ যেন বাইরে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠছে। এবার আমার রোগ চেপে গেল। ব্যাটারি বাতিটা নিয়ে নেমে এলাম নিচে। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, খেয়ে। নিজের গলা শুনে নিজেই চমকে গেলাম। গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। দরজার বাইরে কে যেন জল ছপছপিয়ে অস্থির পায়ে চলাফেরা করছে। রাতে ভুলু নামে একটা কুকুর আমার কাছে খেতে আসে। ভাবলাম সেই বুঝি এসেছে। আবার বললাম, ভুলু এলি? ব্যাস, তখনই পায়ের আওয়াজ থেমে গেল। শুরু হলো গভীর নিঃশ্বাসের শব্দ। দরজা খোলার সাহস হলো না। পায়ে পায়ে পিছিয়ে অন্ধকার সিঁড়ি ধরে ওপরে উঠতে শুরু করলাম। মনে হলো আমার সঙ্গে লেফটে থেকে আরেকজন কেউ আমার পেছন পেছন উঠে আসছে। সারা শরীর ভার হয়ে এলো। দোতলায় ওঠার মুখে দাঁড়ালাম। পেছন থেকে আসা মানুষটাও যেন থমকে গেল। একটা চেনা গন্ধ এলো নাকে। এই গন্ধটা আগে কোথায় যেন পেয়েছি। পরক্ষণেই মনে পড়ল, এ তো জবা কুসুম তেলের গন্ধ। মা স্নান করে উঠে চুলে লাগাতো। প্রায় ছুটে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করলাম, ছিটকিনি তুলে দিলাম, ভেতর থেকে লক করলাম। বেশ বুঝলাম আমার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। দরজা খুলে আমি আর বেরোচ্ছি না। উপোস করবো আজ রাতে, তবু দরজা খুলব না। একটু ধাতস্থ হওয়ার পর নিজের ওপর রাগ হলো খুব। আত্মা টাত্মা মানি না, তবু ভয় পেলাম কেন? আর সত্যি যদি মা আমাকে এই দুর্যোগের রাতে দেখতে এসে থাকে, আমি ভয় পাবো কেন? মনে মনে ঠিক করলাম, এবার যদি কোনো শব্দ শুনে শটান সামনে গিয়ে দাঁড়াবো। সত্যি মা এসে থাকলে আজ কতগুলো বছর বাদে দেখা হবে। ভাবতে দু চোখ জলে ভরে উঠল। বন্ধ ঘরের খাটের ওপর বসে আছি টান টান হয়ে। ওদিকে ব্যাটারির জোর কমছে। ঘর ক্রমশ অন্ধকারে দলিয়ে যাচ্ছে। দরজায় খুট করে আওয়াজ হলো একবার। আমার সমস্ত স্নায়ু মুহূর্তে সজাগ হলো। খানিক পর আবার, এবার পরপর দুবার। দরজা খুলে আলোটা প্রায় মুখের কাছে তুলে বসার ঘরটা ভালো করে দেখলাম। জবা কুসুম তেলের গন্ধ আরো তীব্র হয়েছে। ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল লাইব্রেরি ঘরের দিকে। স্পষ্ট দেখলাম ঘরের মধ্যে একটা ছায়া দুলছে। সারা গায়ে কাঁটা দিল। সেটা আনন্দে না ভয়ে না রোমাঞ্চে তা বলতে পারবো না। অস্ফুটে মুখ দিয়ে একটাই শব্দ বেরোলো, মা। ছায়ামূর্তি লাইব্রেরি ঘরের দরজায় দাঁড়িয়ে। আবার বললাম, মা তুমি এসেছ? ব্যাটারি আলোর জোর কমে এসেছে আরো। তবু দেখলাম সত্যি মা দাঁড়িয়ে আছে। পরনে সেই লাল পাড় সবুজ শাড়িটা, ওটা পরে চিরকালের জন্য এই বাড়ি থেকে বিদায় নিয়েছে। মা এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। মায়ের চোখে নেই তার চিরপরিচিত মায়াময়তা, মুখে নেই কোনো কমনীয়তা। কোথায় গেল কালে টোল পড়া সে হাসি? দেখে মন খারাপ হয়ে গেল। বললাম, মা তুমি কি খুব কষ্টে আছো? মায়ের চোখে যেন দপ করে আগুন জ্বলে উঠল।
ভাঙা কর্কশ গলায় আমার দিকে আঙ্গুল তুলে বলল, চলে যা এখান থেকে, দূর হয়ে যা। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মা আমার দিকে এক পা এগিয়ে এলো। ফিরে যা, নিজের বাড়িতে ফিরে যা। আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে। ব্যাটারি আলোটাও নিভে গেল একেবারে। একটা কথাই দূর থেকে যেন ভেসে আসছে, ফিরে যা, ফিরে যা। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। একটা গভীর ঘুম থেকে জেগে উঠছি আমি। চোখের পাতা তখনও ভারী। একটা নিস্তব্ধ ঘরে বিছানায় শুয়ে আছি। ঘরের ভেতর বাতানুকূল যন্ত্রের মৃদু গম্ভীর আওয়াজ শোনা যাচ্ছে। মাথার উপরের দিক থেকে আসছে বিপ বিপ শব্দ। বেশ বুঝতে পারলাম আমি চোখ মেললে কাউকে দেখতে পাবো। অতি কষ্টে তাকিয়ে দেখি ধীমান বিছানার পাশে বসে আছে। আমার হাতে স্যালাইনের চ্যানেল। বুঝলাম আমি কোনো নার্সিং হোমে। ধীমান দু হাতের পাতার মধ্যে আমার হাতটা আলতো করে চেপে ধরল। তুমি ফিরে চলো। এখানে কে নিয়ে এলো আমাকে? আজ নয়, পরে সব বলবো। নার্সিং হোম থেকে বেরিয়ে ফিরে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। ভেবেছিলাম এক শীতল অভ্যর্থনা অপেক্ষা করছে আমার জন্য। হলো তার বিপরীত। আমাকে সুস্থ করে তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। এই ভালোবাসাটুকুই তো চেয়েছি। আজ সেটা পেয়ে মনটা খুশিতে ভরে গেল। তবু একটা প্রশ্নের উত্তর পাইনি তখনও। ধীমান সে কথার জবাব দিয়েছিল অনেক দিন পর। সেই তুফান তোলা ঝড়বাদলের দিন অফিসে একরকম বন্দী হয়েছিলাম। সেটা অবশ্য আমার কাছে নতুন কিছু নয়। কাজের চাপেই বলো আর অজুহাতেই বলো, একটু বেশি রাত অবধি অফিসে থাকাটা আমার অভ্যেস হয়ে গিয়েছিল। লোকজন মোটামুটি দুপুর থেকেই পালাতে শুরু করেছে। আমার কাজ মিটতে মিটতে সেই 6:30 বেজে গেল। খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের বাড়ির দিকে গাছটাছ পড়ে অবস্থা বেশ সঙ্গীন। ওদিকে বৃষ্টিও থামার লক্ষণ নেই। ভাবলাম আর খানিকক্ষণ অপেক্ষা করেই দেখা যাক। 3 তলার পুরো ফ্লোরে আমি একা। চুপচাপ কি আর বসে থাকা যায়? কম্পিউটারের সঙ্গে দাবা খেলতে শুরু করলাম। পিয়ন হারাধন এসে চা দিয়ে গেল। ওদের লাইনে ট্রেন চলছে না বলল, তাই আজ অফিসেই থেকে যাবে। ওর কাছে অবশ্য নতুন কিছু নয় এটা। আপাতত ফেসে গেছে রামপ্রসাদ, আমার গাড়ির ড্রাইভার। অন্যদিন আমাকে নামিয়ে আমার স্কুটারটা নিয়ে বাড়ি চলে যায়। আজ আর সেই সুযোগ পাবে কিনা কে জানে। খেলতে খেলতে যেন মনে হলো আমার ঘরের কাঁচের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, সে এক দৃষ্টি আমাকে দেখে চলেছে। মনে হতেই সেদিকে তাকালাম। এবার মনে হলো কেউ যেন খুব দ্রুত অথচ নিঃশব্দ পায়ে সরে গেল। এদিকে কম্পিউটারের সঙ্গে খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। ছেড়ে উঠতেও পারছি না। আবার স্ক্রিনের দিকে চোখ রাখলে পেছন থেকে দুটো চোখ আমার ভেতর অবধি পড়ে নিতে চাইছে। এভাবে খেলা যায় নাকি? চেয়ার ছেড়ে উঠে দরজা ঠেলে বাইরে এলাম। লম্বা করিডোরের শেষ প্রান্ত অবধি অন্য সব কটা ঘর অন্ধকার। লোক চলে গেলে হারাধন সব আলো নিভিয়ে দিয়ে নিচে চলে গেছে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সমস্ত করিডোরে একটা হালকা গন্ধ। গন্ধটা চুলের তেলের। মা কাকিমা লাগাতো এককালে। সে গন্ধ এখানে আসে কেমন করে? অফিসে কোনো মেয়ে এই মুহূর্তে তো থাকার প্রশ্নই নেই। থাকলেও আজকালকার মেয়েরা এইসব ব্যবহার করে বলে তো আমার জানা নেই। এই ভাবতে ভাবতে করিডোরের প্রায় শেষ প্রান্তে একটা ঘরে আলো জ্বলে উঠল। একই সঙ্গে আমার ঘরেরটা গেল নিভে। চমকে উঠে এক ঝলক তাকিয়ে দেখি কম্পিউটারটা দিব্যি চলছে। চমকের আরো বাকি ছিল। দূরের সেই ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন এক মাঝবয়সী মহিলা।
ঘরের আলোটা তেরচা করে পড়ছে গায়ের উপর। বুঝলাম একটা লাল পাড় শাড়ি পরে আছে। কে ইনি? কোথা থেকে এলেন? হারাধরের চেনা কেউ? আমার দিকে সরাসরি তাকিয়ে রয়েছেন কেন? আমি বা ওর দিক থেকে চোখ সরাতে পারছি না কেন? এতগুলো প্রশ্নের মাঝে মহিলা যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকের ঘরের আলোটা চলে গেল। আলোটা দপদপ করছে। সেই আলো আধারি খেলায় মুখটা স্পষ্ট যেন দেখতে পেলাম। কোথায় দেখেছি একে? খুব চেনা লাগছে, তবু মনে করতে পারছি না। মহিলা কিছু বলছেন, এতটা দূর থেকে শুনতে পাওয়ার কথা নয়, তবু তারা হাওয়ায় ভেসে এলো আমার কানে। চিনতে পারছো ধীমান? তখনই মনে পড়ে গেল তোমাদের বসার ঘরের দেয়ালে এনার ছবি দেখেছি। আমার শিরদাঁড়া বেয়ে বরফের স্রোত নামতে শুরু করলো। একটা পা ফেলার শক্তি হারিয়ে ফেলেছি তখন। লিফট অবধি যেতে গেলে ওনাকে টপকে যেতে হবে। সত্যিকারের ভয় পাওয়া কাকে বলে বুঝতে পারলাম। আবার বাতাসে ভেসে এলো তোমার মায়ের কণ্ঠস্বর। নীলা ভালো নেই, এখনই ওর কাছে যাও। কথা বলবো কি নীলা? আমি তো তখন বাক শক্তি হারিয়েছি। একটা জড়বুদ্ধি মানুষ আমি তখন। আবার শুনলাম তিনি বলছেন, দেরি করো না ধীমান, এখনই যাও। কথাটা বলেই তিনি মিলিয়ে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই আমার পেছন দিকে করিডোরের জানালার কাঁচ ভেঙে পড়ল প্রবল হাওয়ার চাপে। সেই বাতাস যেন আমাকে ঠেলা মেরে পৌঁছে দিল লিফটে। কোনো বোতাম টিপতে হলো না। কোনো এক জাদু বলে লিফট নেমে এলো নিচে। রিসেপশনে বসে হারাধন আর ধীমান টিভি দেখছিল। বুঝলাম আলো বিভ্রাটের কথা ওরা জানেও না। আমাকে দেখে দুজনেই ধর্মর করে উঠে দাঁড়ালো। আমার মুখ দেখে ওরা একটা কিছু আন্দাজ করেছে। হারাধন বলল, গিয়ে স্যারের কি শরীর খারাপ লাগছে? দুজনেই আমার সঙ্গে চলো, জরুরি দরকার, সল্টলেক যেতে হবে। রামপ্রসাদ এমন গাড়ি চালিয়েছিল আজ মনে হয় ওকেও ভূতে পেয়েছিল সেদিন। তোমাদের বাড়ি পৌঁছলাম যখন, ঘড়িতে তখন 10:30। তোমাদের বাইরের লোহার গেট হাঁ করে খোলা, এমনকি সদর দরজাও। এক ভয়ানক বিপদ সংকেত অনুভব করলাম। তিনজনেই হুড়মুড়িয়ে উপরে উঠে দেখলাম তুমি বসার ঘরের মেঝেতে পড়ে আছো। জ্ঞান ছিল না। ঘরে তখনও চুলের তেলের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। এই গন্ধটাই তো পেয়েছিলাম অফিসের করিডোরে। তারপর তোমাকে নিয়ে সোজা নার্সিংহোম। সারা রাত তোমার পাশে বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন জ্ঞান ফেরে। ইতিমধ্যে বাড়িতে খবর দিয়েছি। ভোররাতের দিকে ঝড় বৃষ্টি থামছে, দীর্ঘদিন ধরে বুকের মধ্যে জমে থাকা অশান্তির ভার নামছে। ঠিক তখনই আর একবার এলেন তিনি। ঠিক তিনি এলেন না, এলো তার চুলের গন্ধ। কানে বাজলো তার কথাগুলো। ভালো থেকো, আমার আশীর্বাদ রইল। কথার রেশ বেশ খানিকক্ষণ বেজে চলল কানে। থেকে গেল চুলের গন্ধটাও। কি আশ্চর্য, এবার আমার আর একটুও ভয় করল না। এরপর আরও 20টা বছর কেটে গেছে। আজ এক ছেলে আর এক মেয়েকে নিয়ে আমার সুখের সংসার। ফ্ল্যাট আমাদের একটা হয়েছে বটে, সেখানে মাঝে মাঝে যাওয়া হয়। শ্বশুর বাড়ির আদ্যিকালের পেল্লাই ঘর দুটো এখন আমার আপনজন। তাদের আপন না করে থাকি কেমন করে? ছোটবেলায় মাকে ভয় পেতাম, এখনো পাই। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক 8টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।